ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা হাজির হয়েছি আরও একখানা ভিডিও নিয়ে। আজকে আমরা শুরু করব ক্লাস 10-এর। দেখো, এই চ্যানেলটা সম্পর্কে আমি প্রথমে দু এক কথা বলি যারা ক্লাস 10-এ তাদের জন্য। এই চ্যানেলটা মূলত খোলা হয়েছে তোমাদেরকে ইংরেজি ব্যাপারে, ইংরেজি সাবজেক্টে গাইড করার জন্য। এখানে তোমরা প্রত্যেকটা টেক্সট ওয়াইজ টেক্সট অ্যানালিসিস এবং তার এক্সট্রা কোশ্চেন অ্যান্সার, অ্যাক্টিভিটির যে সমস্ত কোশ্চেন অ্যান্সার, এই সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা ভিডিওগুলোকে রেগুলার বেসিসে ফলো করবে এবং তার পাশাপাশি আমি গ্রামার সেকশন এবং রাইটিং সেকশনের জন্য তোমাদের জন্য ভিডিও আপলোড করব এবং তোমাদের যা কিছু দরকার সামগ্রিকভাবে সেই সমস্ত কিছু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। যাই হোক, তাহলে প্রতিদিন প্রতিটা মুহূর্তে ভিডিওগুলো আপলোড হতে থাকবে। এই ভিডিওগুলো পেতে হলে তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করার পর যে বেল নোটিফিকেশান রয়েছে, বেল বাটনটা রয়েছে, সেই বেল আইকনে হিট করে রাখতে হবে যাতে করে সমস্ত নোটিফিকেশান পেয়ে যাও যখনই আমি ভিডিওটা আপলোড করব। সুতরাং এবং যদি তোমাদের উপকার লাগে এই ভিডিওগুলো, তাহলে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝেও এটাকে শেয়ার করে দেবে। আমি এই চ্যানেলে এই বছর মূলত ক্লাস 9, 10, 11, 12 এই 4টে ক্লাসের সমস্ত ভিডিও আপলোড করব ধাপে ধাপে, যেমনটা তোমাদের পড়া এগোবে সেই অনুযায়ী। তো অতএব তোমাদের বুঝতেই পারছো, তোমাদের দাদা দিদি ভাই বোন সকলেরই এটা কাজে লাগবে। অতএব তোমরা এটা আত্মীয় পরিজনদের মাঝেও এই চ্যানেলটা ছড়িয়ে দেবে, তাদেরকেও বলবে সাবস্ক্রাইব করতে, লাইক করতে। ওকে, চলো শুরু করা যাক। আজকে আমরা পড়ব ক্লাস 10-এর লেসন 1। কী নাম? ফাদার্স হেল্প। কার লেখা? আর কে নারায়ণ। কে ছিলেন এই আর কে নারায়ণ? না, আর কে নারায়ণ ছিলেন একজন ইন্ডিয়ান ইংলিশ রাইটার। ইনার পুরো নাম হচ্ছে রেশিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। তিনি 1906 সালে জন্মগ্রহণ করেন এবং 2001 সালে মারা যান। এই ভদ্রলোক ইংরেজিতে খুব ভালো লিখতেন এবং খুব প্রলিফিক রাইটার ছিলেন একজন। তার লেখা বিখ্যাত সব উপন্যাসগুলো রয়েছে, তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে দ্য গাইড, যেটার কারণে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1958 সালে। এবং এই গাইড উপন্যাসটাকে কেন্দ্র করে একটা হিন্দিতে একটা সিনেমা রয়েছে একই নামে, গাইড নামে। সেখানে দেবানন্দ এবং ওয়াহিদা রহমান অভিনয় করেছেন। তোমরা পারলে সেটা ইউটিউব থেকে দেখে নিতে পারো। যাই হোক, এই আর কে নারায়ণ অনেক ছোট গল্প লিখেছিলেন। তার ছোট গল্পগুলো একটা কালেকশন রয়েছে, সেই ছোট গল্পের কালেকশনটার নাম হচ্ছে মালগুড়ি ডেজ। আমাদের যে প্রেজেন্ট শর্ট স্টোরিটা রয়েছে ফাদার সেলফ, সেটা তার ওই মালগুড়ি ডেজ নামক শর্ট স্টোরি কালেকশন থেকে নেওয়া হয়েছে। ওকে, বেশ, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কোথা থেকে নেওয়া হয়েছে। এটা মাঝে মধ্যে কোশ্চেনে দিয়ে দেয় যে ফাদার সেলফ এই স্টোরিটা কোথা থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে না, ফ্রম মালগুড়ি ডেজ, ফ্রম দ্য শর্ট স্টোরি কালেকশন নেমড মালগুড়ি ডেজ রিটেন বাই আর কে নারায়ণ। এটা হবে আমাদের উত্তর। ওকে, এবার চলে আসি আমরা টেক্সটে। গল্পের নাম ফাদার্স হেল্প, বাবার সাহায্য। কি পাবো এখানে আমরা? না, এই গল্পে আমরা পাবো মূলত একটা তোমাদের মতোই স্কুল গোয়িং স্টুডেন্টের কথা, যার কিনা স্কুল যেতে খুব একটা ভালো লাগে না, স্কুলের প্রতি একটা অনাগ্রহ রয়েছে এবং বিশেষ করে একটা টিচারের প্রতি তাদের ভয় রয়েছে। তাহলে এই ভয়টা কিভাবে তার বাবা তাকে কাটাতে সাহায্য করছে, অর্থাৎ টিচারের প্রতি ভয় এবং স্কুলের প্রতি তার যে না যাওয়ার একটা অনুভূতি, বা স্কুলের প্রতি তার যে একটা ভীতি বলতে পারো, বা স্কুলের প্রতি তার একটা অনুরাগের অভাব, একটা উদাসীনতা, সেটা কিভাবে তার বাবা কাটাতে সাহায্য করছে সেটাই এই গল্পে বলা হয়েছে। তার বাবা কিন্তু তার অজান্তেই তাকে সাহায্য করছে, সেটা কিভাবে, সেটাই এই গল্পের মূল উপজীব্য বিষয়। দেখো, এখানে একটা স্কুল গোয়িং স্টুডেন্টের একটা সাইকোলজি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন লেখক এখানে। দেখবে, তোমরা যারা এখন স্টুডেন্ট, তোমাদের কাছে সেই সমস্ত টিচারগুলো এখন ভালো মনে হয় যে সমস্ত টিচাররা তোমাদেরকে ক্লাসে বকাঝোকা করেন না, তোমাদেরকে গল্প বলতে, তোমরা যদি গল্প বলতে বলো তারা গল্প বলে, এই সমস্ত টিচারদেরকে তোমাদের খুব ভালো লাগে। আর যে সমস্ত টিচাররা আসলে তোমাদেরকে বকাঝোকা করেন, তোমাদেরকে হোম টাস্ক দেন এবং সেগুলো রেগুলার বেসিসে চেক করেন, পড়াশোনা না করলে তোমাদেরকে বকাঝোকা করেন, সেই সমস্ত টিচারদের তোমাদের পছন্দ হয় না। কিন্তু আসল সত্যিটা যখন বড় হয়ে উপলব্ধি করবে, যখন স্কুল জীবন ত্যাগ করে তোমরা চলে যাবে, বড় হবে, তখন আসলে বুঝতে পারবে যে যে সমস্ত টিচাররা তোমাদেরকে মারধর করতো বা বা বকাঝোকা করতো পড়াশোনা না করলে, তোমাদের কথা নিয়ে ভাবতো, তারা অ্যাকচুয়ালি তারাই তোমাদের জন্য কিছু করতে চেয়েছিল জীবনে, তোমাদের ভালোটা চেয়েছিল। আর যারা
গল্প করতে বললে গল্প করতো, খেলতে নিয়ে যেতে বললে খেলতে বলতো, পড়াশোনা না করতে বললে তাদের কিছু এসে যেত না। অ্যাকচুয়ালি তারা তোমাদের জন্য ভালোর জন্য খুব একটা চায়নি। যাই হোক, তো এটা তোমরা পরবর্তী ক্ষেত্রে উপলব্ধি করবে, যেটা এই গল্পের যে মুখ্য চরিত্র সেই ছেলেটা উপলব্ধি করছে এখানে। ক্লিয়ার? সেই টিচারের সম্পর্কে তার যে ভীতিটা সেটা এইভাবেই কিন্তু কাটছে এবং সে আসল সত্যটা রিয়েলাইজ করতে পারছে। ওকে, বেশ, চলো দেখা যাক গল্পের মধ্য দিয়ে আমরা সেটা দেখবো যে কিভাবে সেটা সম্ভব হচ্ছে। চলো আমরা পড়তে শুরু করি। তোমরা টেক্সটটা তোমাদের কাছে হাতের কাছে খুলে রাখবে। তোমাদের যে বইটা এই মোবাইল থেকেও দেখতে পারো, মোবাইলের স্ক্রিনে যথেষ্ট ভালোভাবে দেখা যাচ্ছে। ওকে, বলছে লাইং ইন বেড সামি রিয়েলাইজড উইথ এ সাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। বিছানায় শুয়ে, লাইং ইন বেড, লাই মানে শুয়ে থাকা, তার আইএনজি ফর্ম করা হয়েছে। লাইং ইন বেড অর্থাৎ এখানে পার্টিসিপল ফর্মে রয়েছে। লাইং ইন বেড, বিছানায় শুয়ে, সামি রিয়েলাইজড, রিয়েলাইজ মানে অনুভব করা, পাশে সামি রিয়েলাইজড, স্বামী অনুভব করেছিল, উইথ এ সাডার, সাডার মানে কম্পিত হওয়া, অর্থাৎ কিছুটা চমকে গিয়ে কম্পিত হয়ে অনুভব করেছিল, বুঝতে পেরেছিল, দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, যে এটা সোমবারের সকাল। অর্থাৎ বিছানায় শুয়ে থেকে হঠাৎ করে স্বামী অনুভব করলো, হাইরে আজ তো সোমবার, সোমবার মানে তাকে স্কুল যেতে হবে। বেশ, ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। এটা মনে হচ্ছিল, ইট লুকড অ্যাজ দো মানে যেন মনে হয়, অনলি এ মোমেন্ট এগো, এই এক মুহূর্ত আগেই, ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল শুক্রবার, অলরেডি মন্ডে ওয়াজ দেয়ার, আর অলরেডি কিনা সোমবার এসে গেল। এমনটাই হয় দেখবে, আমাদের ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে যায় আর আমাদের খারাপ সময়গুলো যেন পেরোতেই চায় না। তাহলে উইকেন্ড অর্থাৎ শনি এবং রবি ছুটির দিন, তাহলে সেইগুলো তার কাছে খুব তাড়াতাড়ি কেটে গেছে, সেই জন্য মনে হচ্ছে এই তো কবে শুক্রবার ছিল, এই তো এক মুহূর্ত আগে, এখনই সোমবার চলে এলো। যাই হোক, অর্থাৎ ভালো সময়টা খুব ভালোভাবে কেটে গেছে, তাড়াতাড়ি করে কেটে গেছে, সোমবার আবার হাজির হয়েছে। সোমবার মানে আবার স্কুল যাওয়া, আরও এক সপ্তাহের যে গ্লানি স্কুলে গিয়ে, এই সমস্ত, যেমনটা তোমরা অলরেডি ক্লাস 9-এ পড়েছিলে টম লুজেস এ টুথ, সেখানে টমও এরকমই ছেলে ছিল যে সোমবার হলে সে মনে হতো সারা সপ্তাহের যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে বোধহয়। ঠিক সেরকম একটা মেন্টালিটি সম্পন্ন একটা ছেলে স্বামী। ওকে, তা বলছে অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, অলরেডি সোমবার চলে এসছে। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করছিল তাকে যাতে স্কুল যেতে না হয়। তাহলে এখানে কোশ্চেন পড়ে যে সে কি আশা করছিল, কি আশা করেছিল না, হি হোপ হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুল যেতে যা না হয় সেটা সে চাইছিল, সেটা সে আশা করছিল। তাহলে তো কিছু একটা বাহানা করতে হবে নাকি? তোমরাও তো বিভিন্ন বাহানা করে থাকো বাড়িতে, স্কুল যাব না তার জন্য। কী রকম বলে থাকো, এই পেটে ব্যথা করছে, জ্বর এসছে, হাত ব্যথা করছে, পা ব্যথা করছে। জ্বর আসছেটা সাধারণত বলো না তোমরা, কারণ ওটা মাপার যন্ত্র আছে, বাকি ব্যথা যন্ত্রণা মাপার যন্ত্র নেই, তো সেই জন্য তোমরা মোটামুটি ওই অজুহাতগুলো দিয়ে চালিয়ে দাও, তাই তো? বেশ, আরও অনেক অজুহাত তোমাদের রয়েছে, সেসব আমি জানি না। তো যাই হোক, বলছে অ্যাট 9 o'clock, স্বামী কি তাহলে অজুহাত দিচ্ছে দেখো, বলছে অ্যাট 9 o'clock, সকাল 9টায়, স্বামীনাথন ওয়েল্ড, WAILED, ওয়েল্ড মানে হচ্ছে গুঙ্গিয়ে বা ফুপিয়ে চিৎকার করেছিল, অর্থাৎ যন্ত্রণার সাথে যে চিৎকার সেটাকে ওয়েল বলা হয়, WAIL। ওকে, তাহলে স্বামীনাথন চিৎকার করেছিল ফুপিয়ে ফুপিয়ে, কি বলেছিল, আই হ্যাভ এ হেডেক, উফ বড্ড মাথা যন্ত্রণা করছে, হেডেক মানে মাথা যন্ত্রণা। ওকে, তা বলছে কি বলেছিল, আই হ্যাভ এ হেডেক। বেশ, তাহলে মায়ের কাছে বলেছে, মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। এটা শুনে মা ভালো মানুষইভাবে বলেছে, জেনারাসলি, জেনারাস মানে মহানুভব, সেখান থেকে কথাটা আসছে, জেনারাসলি অর্থাৎ মহানুভবতার সাথে, অর্থাৎ ভালো মানুষই করে মা সাজেস্টেড অর্থাৎ তাকে সাজেশন দিয়েছিল, দ্যাট যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, বলেছিল বেশ তাহলে স্বামী আজ বাড়িতেই থেকে যাক, অর্থাৎ মা স্বামীকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছিল। অ্যাট 9:30, সকাল 9:30, when he ought to have been in the school prayer hall, ought to কথাটার অর্থ হলো should, ought to কথাটার অর্থ হলো should, অর্থাৎ সকাল 9:30টার সময় যখন স্বামীর থাকার কথা ছিল স্কুলের প্রেয়ার হলে, তখন কি হয়েছে না, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, তখন স্বামী শুয়েছিল মায়ের ঘরের বেঞ্চের উপর, অর্থাৎ স্বামীর থাকার কথা ছিল
স্কুলের প্রেয়ার হলে তখন স্বামী শুয়েছিল তার মায়ের রুমে বেঞ্চের উপর। বেশ, তাহলে স্কুলে যায়নি, তাহলে অট্টু কথাটা মানে সুর বললাম, তাহলে উচিত ছিল যখন তার স্কুল প্রেয়ার হলে থাকার কথা তখন সে ছিল মায়ের ঘরে বেঞ্চে। সেই সময় তার বাবা এসে হাজির। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করেছিল, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার আজ কোনো স্কুল নেই? অর্থাৎ জিজ্ঞাসা করছে, কিরে স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিয়েছিল, মাথা ব্যথা করছে। দেখো তার বাবার রিয়েকশন কি হয়েছিল, এটা কোশ্চেন পড়ে যে স্বামী যখন বলেছিল বা স্বামী যখন অজুহাত দিয়েছিল যে তার মাথা ব্যথা করছে, তার বাবার কি রিয়েকশন হয়েছিল, এটা কোশ্চেন পড়ে। তাহলে কি রিয়েকশন হয়েছিল না, তার বাবা বলেছিল, ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। অর্থাৎ কি বলেছিল, আজ গুবি যত সব, চলো পোশাক পরো স্কুলে যাও। অর্থাৎ তার বাবা তার এই অজুহাতে বিশ্বাস করেনি এবং এটাকে ননসেন্স বলেছিল এবং তাকে ড্রেস আপ করে স্কুল যেতে বলেছিল। তাহলে কি রিয়েকশন লিখবো না, when Sami gave the excuse that he had a headache, his father did not believe in it and called it nonsense. He also ordered him to dress up and go to school. এটা উত্তর হবে আমাদের। ওকে, আমরা উত্তরগুলো লিখবো, আলাদা ভিডিও করব, সেখানে আমরা এক্সট্রা কোশ্চেন নিয়ে আলোচনা করবো, সেখানে এগুলো থাকবে। ওকে, বেশ। তাহলে যখন ননসেন্স বলে তাকে আবার ড্রেস করে স্কুল যেতে বলছে, তখন স্বামী বলছেন হেডেক, মাথা ব্যথা করছে যে। তখন তার বাবা কি বলছে দেখো, বলছে লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। বলছে রোববারগুলোতে কম ঘুরে বেড়াও, তাহলে সোমবারে মাথা ব্যথা করবে না। লোফ, LOAF, লোফ কথাটার অর্থ হলো অযথা ঘুরে বেড়ানো। ওখান থেকেই দেখবে লোফার কথাটা তোমরা শুনেছো, যারা বাজে আড্ডা দিয়ে বেড়ায় তাদেরকে আমরা লোফার বলি, লোফার ছেলে, তাই তো? তাহলে বলছে লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। রবিবারগুলোতে কম ঘুরে বেড়াও, তাহলে সোমবারগুলো মাথা ব্যথা করবে না। তার মানে কি ইঙ্গিত করছে যে রবিবারে যখন ঘুরে বেরিয়েছো তখন তো কই মাথা ব্যথা করনি, চারদিকে ঘুরে বেরিয়েছো রোববার, তাই আজ মাথা ব্যথা করছে। তার মানে এটার দিকে আরেকটা ইঙ্গিত বোঝায় যে ঠিক আছে, আজকে যদি তুমি স্কুল না যাও, পরের সপ্তাহের রবিবারগুলোও তোমার ঘোরা বন্ধ হয়ে যাবে, তাই তো? কারণ রোববারে ঘুরছো বলেই সোমবার তোমার মাথা ব্যথা করছে। তাহলে স্বামী বুঝতে পেরেছে যে একদিনের স্কুল কামাই করার জন্য তাকে কি করতে হবে, অনেক বেশি দাম মেটাতে হবে আর কি, অনেক বেশি মূল্য চোকাতে হবে তাকে, তার সারা সপ্তাহের রোববারের ঘোরা সব বন্ধ হয়ে যাবে। তাই সে বুঝতে পারলো যে তার বাবা খুব বেশি স্ট্রিক্ট হয়ে পড়বে এই ব্যাপারটাই, সে প্রমাদ গুনলো, সে ভয় পেল। তাই সে দেখো সে কী করবে, এবার তার টেকনিকটা চেঞ্জ করে দেবে, সেটাই বলা আছে। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী বুঝেছিল কতটা স্ট্রিক্ট হতে পারে তার বাবা। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স। ট্যাকটিক্স মানে কৌশল, তাই সে তার কৌশল বদলে দিয়েছিল। তাহলে এখানে কোশ্চেন পড়ে যে কেন স্বামী তার ট্যাকটিক্স বদলে দিয়েছিল, কেন বদলে দিয়েছিল? কারণ সে বুঝেছিল তার বাবা কতটা স্ট্রিক্ট হতে পারে, সে অনুভব করেছিল তার বাবা খুব বেশি স্ট্রিক্ট হতে পারে, তাই তো? বেশ, তাহলে এবার প্রথম তাহলে এক্সকিউজ কি ছিল স্কুল না যাওয়ার, যে হি হ্যাড এ হেডেক। তাহলে এবার সে এই হেডেক, এই এক্সকিউজটাকে চেঞ্জ করবে, তাই তো? বেশ, সে কি বলেছিল দেখো চেঞ্জ করে, আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস। এত দেরি করে আমি ক্লাসে যেতে পারবো না। অর্থাৎ বলতে চাইছে আই এম অলরেডি লেট, হাউ ক্যান আই গো টু স্কুল সো লেট। অর্থাৎ আমি এত দেরি করে স্কুলে যাব কি করে, টিচার কি বলবে? তাহলে অজুহাত পাল্টে নিয়েছে। কোশ্চেন পড়ে তাহলে তার সেকেন্ড এক্সকিউজ কি ছিল, কি ছিল না, হি হ্যাড বা হি ওয়াজ ভেরি লেট, সো ইউ উড নট ওয়ান্ট টু গো টু স্কুল। বেশ, তখন তার বাবা কি বলছে দেখো, তার বাবাও কিন্তু ছাড়বার পাত্র নয়। তার বাবা বলছে ইউ উইল হ্যাভ টু। হ্যাভ টু একটা মোডাল অক্সিলারি, হ্যাভ টু মানে মাস্ট, অর্থাৎ তোমাকে যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার নিজের দোষ। সে বলছে দেরি হয়ে গেছে, যাবো কি করে? তখন বলছে তোমাকে যেতে হবে, সেসব আমি শুনবো না, তোমার নিজের দোষ তো। তখন বলছে হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। কে বলছে?
স্বামী বলছে যে টিচার কি ভাববে আমি যদি এত দেরি করে যাই? তার বাবার সোজা সাপটা উত্তর, টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট। তার বাবার একদম সপাটে উত্তর কি, ওনাকেও বলবে তোমার মাথা যন্ত্রণা করছিল তাই তোমার দেরি হয়েছে। তখন স্বামী বলছে, হি উইল স্কল্ড মি ইফ আই সে সো। উনি আমায় বকবেন যদি আমি তাই বলি। স্কল্ড মানে বকাঝোকা করা। উনি আমায় বকবেন যদি আমি তাই বলে থাকি। তখন তার বাবা বলছে, উইল হি? তাই নাকি? তাই নাকি? উইল হি স্কল্ড ইউ? তিনি তোমাকে বকবেন নাকি? লেট আস সি, দেখা যাক বকে কিনা। হোয়াট ইজ হিজ নেম? কি নাম ওনার? কে বলছে? স্বামীর বাবা বলছে। তখন স্বামী উত্তর দিচ্ছে, স্যামুয়েল। তাহলে এখান থেকে আমরা টিচারের কথাটা জানতে পারলাম। কোন টিচার সম্পর্কে স্বামীর ভয়? না, স্যামুয়েল সম্পর্কে। ওকে, তাহলে বলছে স্যামুয়েল বকবে যদি আমি দেরি করে যাই। তখন বলছে, ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস? কে জিজ্ঞেস করছে? স্বামীর বাবা। কি বলছে? যে তিনি কি সবসময় ছাত্রদেরকে বকেন? এই প্রশ্নটা যখন জিজ্ঞাসা করছে স্বামীর বাবা, তখন স্বামীর মনে কি মনে হয়েছে যে যাক, তাহলে এই টোপটা বা এই অজুহাতটা বোধহয় আমার কাজে লেগে গেছে। এবার বোধহয় এটা বাবা বিশ্বাস করতে শুরু করেছে। সেই জন্য স্বামী আবার কি করছে, এটাকে আরেকটু স্ট্রেনদেন করার জন্য, যাতে করে এই যুক্তিটাকে, এই অজুহাতটাকে ভর দিয়ে সে পার পেয়ে যেতে পারে আজের জন্য, আজকে যাতে স্কুল যেতে না হয়, সেই জন্য দেখো এর সাথে আবার সত্যের সাথে মিথ্যা মিশাচ্ছে। অর্থাৎ যত না বটে তার চেয়ে বেশি সে যোগ করে বলছে। তো যখন বলছে যে ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস, তিনি কি সবসময় ছাত্রদেরকে বকেন, তখন স্বামী কি বলছে দেখো, বলছে হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান। ও ভীষণ রাগী মানুষ উনি। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। বিশেষ করে সেই সব ছেলেদের প্রতি বেশি রেগে যান যারা দেরি করে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। আমি বাবা স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে পারবো না। কে বলছে? স্বামী এটা বলছে। তখন তার বাবা বলছে, ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট? যদি তিনি এতই রাগী মানুষ হয়ে থাকেন, তোমরা হেডমাস্টারকে বলো না কেন এই ব্যাপারে? তোমরা তোমাদের হেডমাস্টারকে বলতে পারো এই ব্যাপারে। তখন কি বলছে স্বামী? বলছে, they say that even the headmaster is afraid of him. তারা বলে হেডমাস্টারও নাকি ওকে ভয় পায়। ওকে বলতে স্যামুয়েলকে। তার এটা বানানো কথা, আমরা বুঝতে পারছি যে হেডমাস্টারও স্যামুয়েলকে নাকি ভয় পায়। তারা বলে, কি করে বুঝলাম এটা বানানো হতে পারে? না, তারা বলে, ডেফিনাইটলি বলছে না। যখনই আমরা কোনো ইনডিফিনাইট অর্থ ব্যবহার করি তখনই একটা প্রবাবিলিটি রয়েছে যে আমরা ডেফিনাইটলি কেন বলছি না, কারণ সেটার মধ্যে কোথাও না কোথাও একটা এক্সাজারেশন রয়েছে, অতিরঞ্জন রয়েছে, তাই তো? তো সেই কারণেই আমাদের যখন ইনডিফিনাইটলি বলছে যে তারা বলে হেডমাস্টারও নাকি তাকে ভয় পায়, তাহলে সেখান থেকে বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি বোধহয় তাহলে স্যামুয়েল সম্পর্কে বানিয়ে বানিয়ে বলছে কিছু, তাই তো? বেশ, যাই হোক, দেখা যাক আলটিমেটলি স্বামী তার যে টেকনিক সেটাতে সফল হয় কি না, তার উদ্দেশ্য সফল হয় কি না দেখা যাক। ইউনিট 2-তে চলে এসো, আমরা কোশ্চেন আনসারের জন্য আলাদা ভিডিও নিয়ে আসবো, সেখানে কোশ্চেনগুলো আলোচনা করব। স্বামী হোপ দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। বলছে স্যামুয়েল আশা করেছিল যে এটার দ্বারা তার বাবাকে অন্তত সে বোঝাতে পারবে যে কেন তার সেই দিনটার জন্য স্কুল কামাই করা উচিত। এটা অন্তত সে তার বাবাকে বোঝাতে পারবে, এটা সে আশা করেছিল। দেখো, ইউনিট 1-এও আমাদের একটা ছিল স্বামী হোপড, ইউনিট 2-তেও আছে স্বামী হোপড, আবার আমরা পরবর্তী ক্ষেত্রে ইউনিট 3-তেও পাবো স্বামী হোপড। তিনটে হোপ, তিনটে আলাদাকে বোঝাচ্ছে, তাই তো? প্রথম ইউনিটে স্বামী হোপড হি উড নট হ্যাভ টু গো টু স্কুল। সেকেন্ড ইউনিটে স্বামী হোপড দ্যাট উইথ দিস বলতে উইথ দিস এক্সকিউজ। কোন এক্সকিউজটা? যে তার দেরি হয়ে গেছে, সে যদি এত দেরি করে যায় টিচার তাকে বকবে, তাহলে এই এক্সকিউজটার কথা বলা হয়েছে দিস বলতে। তাহলে হচ্ছে স্বামী হোপ দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। তার বাবাকে অন্তত বোঝানো যাবে কেন তার এই দিনটার জন্য স্কুল কামাই করা উচিত। বাট, কিন্তু দেখো, বাট কথাটা অ্যাডভার্সেটিভ কনজাংশন, তাই তো?
তাহলে এটা কি বোঝায় না পূর্ববর্তী যা কিছু বলা হয়েছে তার বিপরীত একটা কথাকে তুলে ধরে, তাই তো? তাহলে স্বামী আশা করেছিল যে সে তার বাবাকে বোঝাতে পারবে কেন তার স্কুল কামাই করা উচিত, কিন্তু অর্থাৎ কিন্তু বলতেই বুঝতে পারছি যে নিশ্চয়ই সে সক্ষম হয়নি, তাই তো? বলছে বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড চেঞ্জ বা আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচরণ একটা অপ্রত্যাশিত মোড় নিয়েছিল। বাবার আচরণ একটা অপ্রত্যাশিত আনএক্সপেক্টেড টার্ন মানে মোড় নিয়েছিল। কি অপ্রত্যাশিত ঘটেছিল না, হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তিনি প্রস্তাব দিয়েছিলেন, অর্থাৎ বাবা প্রস্তাব দিয়েছিলেন কি না, টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, যে তিনি স্বামীর হাত দিয়ে হেডমাস্টারের প্রতি একটা চিঠি পাঠাবেন। বাহ, হঠাৎ করে তার বাবা বলছে হেডমাস্টারের উদ্দেশ্যে আমি একটা চিঠি লিখে দিচ্ছি, তুমি এটা দিয়ে দেবে। মুশকিল, তাই তো? নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। কোনো পরিমাণ প্রতিবাদেই স্বামীর তরফ থেকে উড মেক হিম চেঞ্জ, পারত না পাল্টে ফেলতে হিজ মাইন্ড। হিজ মাইন্ড বলতে তার বাবার ডিসিশনকে বোঝানো হচ্ছে। হিজ মাইন্ড বলতে হিজ ডিসিশন, অর্থাৎ তার সিদ্ধান্তকে বদলাতে পারত না। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি, স্বামী প্রতিবাদ করেছিল না করেনি? না, করেনি। করেনি কেন না, কারণ সে জানতো তার তরফ থেকে কোনো পরিমাণ প্রতিবাদেই তার বাবার যে সিদ্ধান্ত সেটাকে পাল্টে ফেলতে পারবে না, তার বাবা তার সিদ্ধান্তে অনড় থাকবে। তাই স্বামী বৃথা প্রতিবাদ করে উনি। ওকে, বেশ। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, যাই হোক যে সময়ের মধ্যে স্বামী স্কুলের জন্য প্রস্তুত হয়ে পড়েছিল সেই সময়ের মধ্যে ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। ততক্ষণে বাবা একটা দীর্ঘ চিঠি লিখে ফেলেছিল হেডমাস্টারের উদ্দেশ্যে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ, এবং তারপর তিনি এটাকে একটা খামের মধ্যে ভরে দিয়েছিলেন, অ্যান্ড সিলড ইট, এবং এটাকে সিল করে দিয়েছিলেন, খামটা বন্ধ করে দিয়েছিলেন। তাহলে মুখ বন্ধ, খামের মধ্যে তার বাবা একখানা চিঠি পাঠাচ্ছেন হেডমাস্টারের উদ্দেশ্যে স্বামীর হাত দিয়ে। তাহলে স্বামী যতক্ষণে প্রস্তুত হয়ে নিয়েছে স্কুল যাওয়ার জন্য, ততক্ষণে তার বাবা একখানা লম্বা চিঠি লিখে ফেলেছেন। যখন চিঠি লেখা হয়ে গেছে, স্বামী তার বাবাকে জিজ্ঞাসা করছে, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। অ্যাপ্রিহেন্সিভলি মানে চিন্তিতভাবে, এংসাসলি উদ্বেগের সাথে বলতে পারো, অর্থাৎ কিছুটা জানার ইচ্ছা এবং কিছুটা ভয়, দুটোই যে মিশ্রিত অনুভূতি, সেটা হচ্ছে অ্যাপ্রিহেন্সিভলি। তাহলে কিছুটা উৎকণ্ঠিতভাবে বা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করেছিল, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? বাবা কি লিখেছ? তার বাবার উত্তর, নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু না। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। হেডমাস্টারকে দিয়ে দেবে এবং ক্লাসে চলে যাবে, তোমার জন্য কিছু নয়, তোমাকে ভাবতে হবে না কি আছে লেখা এতে। স্বামী আবার জিজ্ঞাসা করছে, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? তুমি কি আমাদের টিচার স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছো? তার বাবা উত্তর দিচ্ছে, দেখো, ইয়েস প্লেন্টি অফ থিংস, হ্যাঁ প্রচুর জিনিস, অনেক জিনিস। প্লেন্টি, প্লেন্টি মানে অনেক, মেনি, সেভারেল, অনেক জিনিস লিখেছি। স্বামী তখন জিজ্ঞেস করছে, হোয়াট হ্যাজ ই ডান ফাদার? বাবা উনি কি করেছেন, অর্থাৎ কি লিখেছো তুমি, যে কি করেছেন বলে কি লিখেছো তুমি? তখন তার বাবা বলছে, এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। ও সব কিছু চিঠিতে যা কিছু লেখার সব লেখা আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, তোমার হেডমাস্টারকে এটা তুমি দিয়ে দেবো, ব্যাস তোমার এটুকুই কাজ। বেচারা ফেঁসে গেছে। কি করতে চেয়েছিল? একদিন স্কুল কামাই করতে চেয়েছিল, তার জন্য সে প্রথমে অজুহাত দিয়েছিল মাথা ব্যথার, কাজে লাগেনি, তার বাবা বিশ্বাস করেনি। তখন তার টেকনিক চেঞ্জ করে বলেছিল যে আমার দেরি হয়ে গেছে, টিচার বকবে এত দেরি করে গেলে, এবং তার মনে হয়েছিল তার বাবা বোধহয় এটা বিশ্বাস করছে। তখন সে আরও বানিয়ে বানিয়ে আরও বেশি করে তার টিচারের সম্পর্কে বলেছিল, এবং কিন্তু তার বাবার আচরণ একটা অপ্রত্যাশিত মোড় নিয়ে নেয়। তার বাবা একটা চিঠি পাঠাতে হেডমাস্টারের উদ্দেশ্যে তার হাত দিয়েই। ব্যাপারটা একটা অন্য জায়গায় পৌঁছে যাচ্ছে, তাই তো? সেটা স্বামীও নিজেও বুঝতে পারছে। জাস্ট এ মিনিট, বেশ দেখা যাক কি হয় এরপর। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ।
স্বামী বিদ্যালয়ে গেল এটা অনুভব করে বা এটা ভাবতে ভাবতে যে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপতম ছেলে। হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। ওর্স্ট সুপারলেটিভ ডিগ্রি, ব্যাড, ওর্স্ট। তাহলে সেই পৃথিবীর সবচেয়ে জঘন্য ছেলে, এটা ভাবতে ভাবতে সে স্কুলে গেল। হিজ কনসায়েন্স বদার্ড হিম। কনসায়েন্স মানে তার বিবেক। তাহলে কনসায়েন্স বদার্ড হিম, বদার্ড মানে বিরক্ত করা এমনিতে হয়, এখানে বদার্ড বলতে দংশিত করা, অর্থাৎ তার বিবেক তাকে দংশিত করছিল। সেই বিবেকের দংশনে দংশিত হচ্ছিল। কেন না, অপরাধ করেছে মনে হচ্ছিল, নিজেকে অপরাধী মনে হচ্ছিল, পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে তার মনে হচ্ছিল নিজেকে, কারণ সে বুঝতে পারছিল কোথাও যেন সে একটা ভুল করেছে। দেখা যাক কেন তার কনসায়েন্স বদার্ড করছে না। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। বলছে সে নিশ্চিত ছিল না। হি ওয়াজ নট অ্যাট অল শিওর, অ্যাট অল মানে আদৌ, শিওর মানে নিশ্চিত, সে আদৌ নিশ্চিত ছিল না কি ব্যাপারে না, ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, স্যামুয়েল সম্পর্কে তার যে বর্ণনা সেটা অ্যাকিউরেট কিনা। অ্যাকিউরেট মানে সত্য, প্রকৃত। তাহলে সেটা প্রকৃত কিনা, সেটা এক্সাক্ট কিনা, নির্ভুল কিনা, এই ব্যাপারে তার নিজেরই কনফিডেন্স ছিল না, নিজেরই নিশ্চয়তা ছিল না। বরং হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। বরং তার মনে হয়েছিল যেন সে হয়তো বা মিশিয়ে ফেলেছে কি না, রিয়েল অ্যান্ড ইমাজিনড, প্রকৃতর সাথে কল্পিতকে মিশিয়ে ফেলেছে। রিয়েল মানে প্রকৃত, ইমাজিন মানে কল্পিত। তাহলে প্রকৃতর সাথে কল্পিতকে যেন মিক্সচার করে ফেলেছে, মিশিয়ে ফেলেছে, এটা তার মনে হয়েছিল। তাহলে এখান থেকে কোশ্চেন আসে যে স্বামী কেমনভাবে স্কুলে গিয়েছিল না, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। আবার কোশ্চেন আসে হোয়াই স্বামীজ কনসায়েন্স, হোয়াই ডিড স্বামীজ কনসায়েন্স বদার হিম, কেন স্বামীর বিবেক তাকে দংশিত করেছিল। কি লিখবো না, স্বামীজ কনসায়েন্স বদার্ড হিম বিকজ হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। তার সাথে যোগ করে দেবো হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। ওকে, বেশ। স্বামী স্টপড অন দ্য রোড সাইড। স্বামী রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েছিল, কি জন্য না, টু মেক আপ হিজ মাইন্ড। দেখো, মেক আপ ওয়ান্স মাইন্ড এটা একটা ফ্রেজাল ভার্ব। মেক আপ ওয়ান্স মাইন্ড মানে ডিসাইড, মনস্থির করা। তার স্বামী রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েছিল টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে তার মনস্থির করার জন্য। সে কি ভেবেছিল দেখো না, স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল এতটাও খারাপ মানুষ নয়, এটা সে অনুভব করছে। দেখো, স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, অর্থাৎ এতটাও খারাপ মানুষ নয়। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। ব্যক্তিগতভাবে সে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ ছিল অন্যান্য টিচার্সদের তুলনায়। এটা তার মনে হয়েছিল যে সে বোধহয় সে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ ছিল, ব্যক্তিগতভাবে সে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ ছিল অন্যান্য টিচারদের তুলনায়। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী এটাও অনুভব করেছিল যে তার প্রতি একটা বিশেষ রিগার্ড রয়েছে। রিগার্ড মানে এমনিতে শ্রদ্ধা হয়, এখানে টিচারের তো আর স্টুডেন্টের প্রতি শ্রদ্ধা থাকে না, কি থাকে, স্নেহ থাকে, ভালোবাসা থাকে, তাই তো। তাহলে এখানে স্যামুয়েলের রয়েছে একটা বিশেষ স্নেহ, বিশেষ যত্ন বলতে পারো, কার প্রতি না, তার প্রতি, অর্থাৎ স্বামীর প্রতি। এটাও স্বামী বুঝতে পেরেছিল যে স্যামুয়েল তাকে একটা বিশেষ নজরে দেখে, একটা বিশেষভাবে কেয়ার করে, তাই হয়তো বেশি বকাঝকা করে, তাই হয়তো তার প্রতিদিন ক্লাস টেস্ট নেয় বা হোমওয়ার্ক চেক করে, তাই হয়তো তা দেরি হলে তাকে জিজ্ঞাসা করে, ইন্টারোগেট করে। তার মানে এই নয় তাকে বকাঝকা করে, খুব রাগী, এটা বোঝায় না। এইটা সে এতক্ষণে অনুভব করতে পারছে। তাহলে এই যে প্রকৃতভাবে অনুভব করছে যে স্যামুয়েল আসলে কেমন, এটা তো সে কখনোই অনুভব করতে পারতো না এই বয়সে, অন্তত স্টুডেন্ট থাকা অবস্থায়, অন্তত যদি না তার বাবা একটা চিঠি লিখে দিত, একটা অভিযোগ সম্বলিত চিঠি লিখে দিত। কার বিরুদ্ধে অভিযোগ? স্যামুয়েলের বিরুদ্ধে অভিযোগ। বেশ, তাহলে তার বাবা দেখো তার অজান্তে কি করছে, তাকে হেল্প করছে, তাকে সাহায্য করছে স্যামুয়েলকে বুঝতে, তাই তো। স্যামুয়েলকে বুঝতে সাহায্য করছে তার বাবা তার অজান্তেই। বেশ, তাহলে এখানে কোশ্চেন পড়ে যে স্বামীর প্রকৃত রিয়েলাইজেশনটা কি ছিল।
এক্সাক্ট রিয়েলাইজেশন বা অ্যাকচুয়াল রিয়েলাইজেশন কি হয়েছিল স্যামুয়েল সম্পর্কে, কি লিখবো না, Sami's actual realization about Samuel was that Samuel was not such a bad man after all. Personally, he was much more friendly than the other teachers. He also realized that Samuel had a special regard for him. Bas, এটা আনসার আসবে আমাদের। Okay. Sami's head was dizzy with confusion. Confusion মানে বিভ্রান্তি, ডিজি মানে ঝিমঝিম করা, তার মাথা ঝিমঝিম করছিল বিভ্রান্তিতে। He could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. সে সিদ্ধান্ত নিতে পারছিল না যে স্যামুয়েল কি সত্যিই দাবিদার কিসের, না যে অ্যালিগেশনগুলো আনা হয়েছে তার বিরুদ্ধে এই চিঠিতে। অ্যালিগেশন মানে অভিযোগাবলী, তাহলে তার বিরুদ্ধে চিঠিতে যে সমস্ত অভিযোগগুলো করা হয়েছে সেই অভিযোগগুলোর সত্যিকারের দাবিদার কিনা, সে ডিজার্ভ করে কিনা, সেইগুলো সত্যি প্রাপক কিনা, এইটা সিদ্ধান্ত নিতে পারছিল না, তাই তার মাথা ঝিমঝিম করছিল। কোশ্চেন পড়ে তাহলে কেন স্বামীর মাথা ঝিমঝিম করছিল, হোয়াই ওয়াজ সামিজ হেড ডিজি উইথ, কি লিখবো না, সামিজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন বিকজ হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। ওকে, বেশ বুঝে পাচ্ছে না যে কি হয়ে গেল, কি করতে গিয়ে মাথা ঝিমঝিম করছে। The more he thought of Samuel, the more Sami grieved for him. যত বেশি সে চিন্তা করছিল স্যামুয়েল সম্পর্কে তত বেশি স্বামী শোকার্ত হয়ে পড়ছিল বা দুঃখিত হয়ে পড়ছিল তার জন্য, অর্থাৎ স্যামুয়েলের জন্য। তাহলে এখানে সেন্টেন্সের কনস্ট্রাকশনটা খেয়াল করো, দা মোর, তাই তো, মোর কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসে না, এখানে বসেছে কি জন্য, কি জন্য না যত তত বোঝানোর জন্য। মনে রাখবে তাহলে যত তত বসানোর জন্য কম্পারেটিভ ডিগ্রির আগেও দা বসে। তাহলে এখানে স্ট্রাকচারটা দেখো, দ্য মোর সামি, জাস্ট এ মিনিট কোথায় হারিয়ে গেল, দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর সামি গ্রিভ ফর হিম। যত বেশি সে স্যামুয়েলের সম্পর্কে চিন্তা করেছিল তত বেশি শোকার্ত হয়ে পড়েছিল তার প্রতি বা তার কথা ভেবে, তার জন্য। তার মানে স্ট্রাকচারটা কীরকম হচ্ছে না, দ্য মোর উই লার্ন, সরি, দ্য মোর উই রিড দ্য মোর উই লার্ন, দ্য মোর উই রিড দ্য মোর উই লার্ন, অর্থাৎ যত পড়ি তত শিখি। এই যে স্ট্রাকচার, ঠিক এই স্ট্রাকচারটাতে এখানে করা হয়েছে সেন্টেন্সটা। ওকে, বেশ। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুস্তাচ, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো। অর্থাৎ স্যামুয়েলের ওই কালো মুখটা, তার সরু গোপ, মুস্তাচ মানে গোপ, আনসেভেন চিক না কামানো গাল, অ্যান্ড ইয়েলো কোট এবং হলুদ কোট, ফিল্ড স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথনকে দুঃখে ভরিয়ে তুলেছিল। অর্থাৎ যত বেশি তার স্যামুয়েলের মুখটা মনে পড়ছে, স্যামুয়েলের অ্যাপিয়ারেন্সটা তার চোখের সামনে ফুটে উঠছে, তত বেশি করে সে দুঃখিত হচ্ছিল, দুঃখে ভরে উঠছিল। তাহলে এখানে কোশ্চেন পড়ে স্যামুয়েলের অ্যাপিয়ারেন্সটা কেমন ছিল সেটা লিখো, এটা কোশ্চেন পড়তে পারে। তাহলে স্যামুয়েল কেমন দেখতে ছিল বা স্যামুয়েলের অ্যাপিয়ারেন্স যেভাবেই যে স্ট্রাকচারেই আমাদের কোশ্চেনটা পড়ুক না কেন, আমরা উত্তরটা একটাই প্যাটার্ন ঠিক করে রাখবো, সেটা হচ্ছে স্যামুয়েল হ্যাড এ ডার্ক ফেস, থিন মুস্তাচ, আনসেভেন চিক অ্যান্ড হি ইউজড টু ওয়্যার ইয়েলো কোট। এই স্ট্রাকচারটা আমরা কিন্তু ফলো করব। ওকে, বেশ, ইউনিট 3-তে চলে এসো এবার। যাই হোক, তাহলে কোনো ক্রমে সে স্কুল পর্যন্ত পৌঁছালো নাকি। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখন সে স্কুলের গেটে পৌঁছেছিল, অ্যান আইডিয়া অকার্ড টু হিম, একটা বুদ্ধি এসেছিল তার মাথায়। কি বুদ্ধি না, হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। কি বুদ্ধি এসছে না, সে চিঠিটা ডেলিভার করবে হেডমাস্টারকে দিনের শেষে। কেন না, দেয়ার ওয়াজ এ চান্স Samuel might do something during the course of the day to justify the letter. কেন না, সারাদিনে একটা সুযোগ অন্তত থাকছে যে স্যামুয়েল হয়তো এমন কিছু করে বসবে যাতে করে এই চিঠিটা যুক্তিযুক্ত প্রমাণিত হয়। জাস্টিফাই মানে যুক্তিযুক্ত, তা যাতে করে চিঠিটা যুক্তিযুক্ত প্রমাণিত হয়। তার মানে সারাটা দিন অন্তত সময় পাওয়া যাবে। স্যামুয়েল হয়তো হতে পারে আজকে দেরি করে এসছে, স্যামি তার জন্য ভীষণ বকাঝোকা করলো, তাকে মারপিট করে দিল হয়তো, তাহলে কি হবে,
চিঠিটা সত্যি প্রমাণিত হবে, চিঠিটা যুক্তিযুক্ত প্রমাণিত হবে, চিঠিটার মধ্যে সারবত্য আছে প্রমাণিত হবে, এবং তাহলেই স্বামীর মনের মধ্যে যে কাজ করছে, যে বিবেকের দংশনটা, সেটা থেকে সে মুক্তি পাবে, সেটা থেকে সে রিলিফ পেয়ে যাবে, যে মনে হবে যে না ঠিকই আছে, আমি যা বলেছিলাম খুব একটা বানিয়ে বলিনি, ঠিকই আছে। ওকে, তো সেই জন্য সে চাইছে যে আজকে চাইছে যে স্যামুয়েল তাকে বকুক, এবং সেই জন্য সে অন্তত আজকে একটা চান্স পাওয়া যাবে, এইভাবে সে ঠিক করলো যে হেডমাস্টারকে চিঠিটা দেবে স্কুলের শেষে, স্কুলের ছুটিতে। বেশ, স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, তাই স্বামী চলে গেল কোথায় না তার ক্লাসের দিকে গেল, এবং ক্লাসে স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, সে তার ক্লাসের প্রবেশ পথের মুখে দাঁড়িয়ে রইল। স্বাভাবিকভাবে স্কুলে ক্লাসে টিচার ঢুকে গেছে, তোমরা যেমনভাবে দেখবে যখন ক্লাসে টিচার ঢুকে যায় তখন কি করো না, টিচার যে গেট দিয়ে ঢুকেছেন বা টিচারের সামনের যে গেট সেখানে তোমরা এসে দাঁড়াও, তাই তো, তারপর বিভিন্নভাবে বলো আর কি ক্লাসে আসবো কি না ইত্যাদি ইত্যাদি। তো সেরকম স্বামীও কি করলো, স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামীও তার ক্লাসের ঢোকার পথে বা ঢোকার মুখে গিয়ে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল ক্লাসে আছেন, কি পড়াচ্ছিলেন তিনি না, স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, তিনি পাটিগণিত পড়াচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী, স্বামী যখন এসে গেটের কাছে দাঁড়ালো তখন তিনি স্বামীর দিকে তাকালেন, লুক অ্যাট মানে দেখা বা তাকানো। স্বামী হোপড স্যামুয়েল উড স্কল্ড হিম সিভিয়ারলি, আর যখন স্বামী দেখলো যে স্যামুয়েল তার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো বা তাকিয়েছেন, তখন স্বামী আশা করেছিল স্যামুয়েল তাকে ভীষণভাবে বকবে। স্যামুয়েল উড স্কল্ড হিম সিভিয়ারলি, সিভিয়ারলি মানে চরমভাবে বা ভীষণভাবে। তাহলে দেখো আমরা বলেছিলাম যেমনটা যে 3টে ইউনিটে 3টে হোপের কথা বলা হয়েছে। ফার্স্ট ইউনিটে স্বামী হোপড হি উড নট হ্যাভ টু গো টু স্কুল, সেকেন্ড ইউনিটে স্বামী হোপ দ্যাট উইথ হিজ এক্সকিউজ হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি উড নট গো টু স্কুল টুডে, আর থার্ড ইউনিটে স্বামী হোপ স্যামুয়েল উড স্কল্ড হিম সিভিয়ারলি। মনে থাকবে তাহলে 3টে ইউনিটে 3টে হোপ, আলাদা আলাদা কারণে বা আলাদা আলাদা হোপ তার। তাহলে আমরা কীভাবে উত্তর লিখবো যদি কোশ্চেন থাকে হোয়াট ডিড স্বামী হোপ, না সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে আমাদের কোন প্যাসেজটা তুলে দেওয়া আছে। যদি দেখি ফার্স্ট ইউনিটের প্যাসেজ তুলে দেওয়া আছে তাহলে ফার্স্ট ইউনিটের হোপটা হবে, যদি দেখি থার্ড ইউনিট তুলে দেওয়া আছে তাহলে থার্ড ইউনিটের উত্তর অনুযায়ী উত্তর হবে। ওকে, বেশ, তাহলে স্বামী আশা করেছিল যে স্যামুয়েল তাকে ভীষণ বকবে। স্যামুয়েল দেখা যাক বকে কিনা। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, স্যামুয়েল বলেছিল তোমার আধ ঘন্টা দেরি হয়ে গেছে। তখন স্বামী কি উত্তর দিচ্ছে দেখো, স্বামী বলেছিল আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেড, স্যার আমার মাথা ব্যথা করছিল, মাথা যন্ত্রণা করছিল। তখন স্যামুয়েল কি বলছে, দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে এলেই বা কেন, যদি মাথা যন্ত্রণা করছিল তাহলে এলে কেন। স্বামীর মতে দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল, এই প্রশ্নটা স্যামুয়েলের তরফ থেকে একটা অপ্রত্যাশিত প্রশ্ন ছিল। এই প্রশ্নটা প্রত্যাশিত ছিল না যে স্যামুয়েল এরকম প্রশ্ন করবে যে তাহলে এলে কেন। ওকে, তাহলে এখানে কোশ্চেন পড়ে যে হোয়াট ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল, কি উত্তর লিখবো না, শুধু কোশ্চেনটা টুকে দিয়ে হাইফেন দিয়ে লিখলে হবে না অতটা ভালোভাবে। আমরা কিভাবে লিখবো না, when Sami informed him about his headache, Samuel asked him why he had gone to school that day. This was an unexpected question from Samuel. অর্থাৎ আমাদেরকে আগে যোগ করতে হবে যে যখন স্বামী তার হেডেকের ব্যাপারে জানিয়েছিল বা হেডেকের কথাটা জানিয়েছিল, মাথা যন্ত্রণার কথা জানিয়েছিল তার টিচারকে, তখন স্যামুয়েল তাকে জিজ্ঞাসা করেছিল তাহলে সে স্কুলে এসেছে কেন। এইটা ছিল তার কাছে একটা আনএক্সপেক্টেড কোশ্চেন স্যামুয়েলের তরফ থেকে। ক্লিয়ার? তাহলে ন্যারেশন চেঞ্জ করে আমাদেরকে কোশ্চেনটা আনসারটা সেট করতে হবে। ওকে, বেশ, তাহলে স্বামীকে তো কিছু বলতে হবে। স্বামী সেড মাই ফাদার সেড আই শুডন্ট মিস স্কুল স্যার, স্বামী তখন বললো স্যার বাবা বললো আমার স্কুল কামাই করা উচিত নয়, তাই আমি এসেছি। অর্থাৎ বাবা আমায় জোর করে পাঠিয়েছে, বলেছে স্কুল কামাই করা উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েল একটু প্রসন্ন মনে হলো, প্রসন্ন দেখতে লাগলো। কিসের কারণে প্রসন্ন হয়েছে সে না, এই যে
স্বামীর বাবা তাকে উপদেশ দিয়েছে যে তার স্কুল কামাই করা উচিত নয় এবং তাকে জোর করে স্কুলে পাঠিয়েছে তার মাথা ব্যথা হওয়া সত্ত্বেও। এই যে অ্যাটিটিউডটা স্বামীর বাবার, এই যে কনসার্নটা তার ছেলে চিন্তাটা পড়াশোনাকে নিয়ে, তার ছেলের পড়াশোনা নিয়ে, এই অ্যাটিটিউডটার কারণে কি হয়েছে না, তাকে ইমপ্রেস লাগছিল স্যামুয়েলকে। ক্লিয়ার? এবং সাথে বলেছিল ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা ঠিক বলেছেন একদম। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা তোমার বাবার মতো পিতামাতাকে চাই। অর্থাৎ তার বাবার প্রশংসা করেছিল স্যামুয়েল এবং বলেছিল তার স্বামীর বাবার মতো অভিভাবক আরও বেশি বেশি করে চান, যারা উপদেশ দেবে যে স্কুল কামাই করা উচিত নয়। তখন স্বামী মনে মনে ভাবছে, ও ইউ পোর ম্যান, স্বামী থট, বেচারা, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। বেচারা, আপনি তো জানেন না বাবা আমার তোমার কি করেছে। অর্থাৎ কি করেছে না, চিঠিতে তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে এই চিঠিতে আমার বাবা, আর আপনি আমার বাবার প্রশংসা করছেন। বেচারা। তাহলে এটা মনে মনে ভাবছে, ওকে। এবং উচ্চস্বরে যেটা বলছে সেটা কি, ও সরি, কিছু বলেনি ও এই মুহূর্তে। তো মনে মনে যখন স্বামী এটা ভাবলো, তারপরে স্যামুয়েল তাকে বলছে, অল রাইট, গো টু ইউর সিট, বেশ বেশ, বসো, নিজের সিটে গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, স্বামী বিষণ্ণ হয়ে বসে পড়লো। কেন বিষণ্ণ হলো কোশ্চেন পড়ে, কেন না সে ভেবেছিল তাকে বকবে, কিন্তু বকেনি, বরং তার সাথে সিম্প্যাথেটিক আচরণ করেছে, তাই তো। তাহলে কি উত্তর, কি কোশ্চেন পড়ে যে হোয়াই স্বামী ফেল্ট স্যাড, কি লিখবো না, স্বামী থট স্যামুয়েল উড স্কল হিম সিভিয়ারলি, বাট হি ডিড নট, রাদার হি বিহেভড উইথ হিম সিম্প্যাথেটিক্যালি, সো স্যামুয়েল ফেল্ট স্যাড। ওকে, তাহলে এভাবে উত্তরটা সাজাবো। বেশ, তাহলে বিষণ্ণ হয়ে বসে পড়লো। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, তার মনে হচ্ছিল যেন স্যামুয়েলের মতো এত ভালো মানুষ সে আগে আর কখনো দেখেনি। বেশ, যাই হোক, কিছুক্ষণ পরে দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, টিচার হোমওয়ার্ক দেখছিল, ইন্সপেক্ট মানে চেক করা, তাহলে টিচার কি করছে না হোমওয়ার্ক চেক করছিল। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর চিন্তা অনুযায়ী বা স্বামীর মতে, স্বামীর ভাবনা চিন্তায়, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট এংরি, যে এই সময়টাই সেই সময় যেই সময় স্যামুয়েল সবচেয়ে বেশি রেগে যায়। অর্থাৎ স্বামীর মতে এটাই সেই সময় যে সময় স্যামুয়েল সবচেয়ে বেশি রেগে যায়। কোন সময়টা না, হোয়াইল হি ইন্সপেক্ট হোম লেসন। তাহলে স্যামুয়েল কি ভাবছে, স্বামী কি ভাবছে যে যাক, তাহলে আমি তো হোমওয়ার্ক করিনি, করলেও বলবো করিনি, কারণ আমি তো চাইছি আমাকে বকুক, তাহলে চিঠিতে যুক্তিযুক্ত প্রমাণিত হবে, তো তাহলে স্যামুয়েল আমাকে বকবে, তাহলে যাক, একটা ভালো সময়, এই সময় সবচেয়ে বেশি রেগে যায়। বেশ, বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল, কিন্তু না, আজকে স্যামুয়েলকে সবচেয়ে ভদ্র বা প্রচণ্ড ভদ্র মনে হলো। কি জিজ্ঞাসা করছে, কেন মনে হলো ভদ্র, কেন জেন্টল মনে হলো না, স্যামুয়েল তাকে জিজ্ঞাসা করছে, স্বামীনাথন হায়ার ইজ ইউর হোমওয়ার্ক, স্বামীনাথন তোমার হোমওয়ার্ক কোথায়। আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড, স্বামী বলল, আমি তো হোমওয়ার্ক করিনি স্যার। হোয়াই, হেডেক, কেন, মাথা ব্যথা করছিল বলে, আক্স স্যামুয়েল, স্যামুয়েল জিজ্ঞাসা করলো। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, সিট ডাউন, আচ্ছা আচ্ছা, বসো বসো, স্যামুয়েল সেড। তাহলে বকার কথা ছিল, সে আশা করেছিল ভীষণভাবে যে তাকে বকবে, কিন্তু মোটেই তা নয়, না বকে কি করলো, বরং তার সাথে সিম্প্যাথেটিক্যালি আচরণ করলো, মোটেই বকলো না, বরং তার প্রতি একটা সহানুভূতিশীল আচরণ করলো। নিজেই সে বললো, কেন করনি, তোমার মাথা ব্যথা করছিল বলে, ওকে ওকে ঠিক আছে বসো। তাহলে ভেবেছিল অন্তত সারাদিন সময় পাওয়া যাবে, চিঠিটা যুক্তিযুক্ত প্রমাণিত হবে, তার বিবেকের দংশনটা তাহলে কমে যাবে, কিন্তু সেরকম কিছুই ঘটলো না। স্যামুয়েল মোটেই বকাঝোকা করেনি বা কোনো ধরনের এরকম রুড আচরণ প্রকাশ করেনি যাতে করে চিঠিটা যুক্তিযুক্ত প্রমাণিত হয়। তাহলে তো সে হতাশ হলো। যাই হোক, হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, যখন শেষ পিরিয়ডের ঘন্টা বাজলো 4:30,
স্বামী picked up his books and ran to the headmaster's room. স্বামী তার বইগুলো তুলে নিল এবং হেডমাস্টারের রুমের দিকে দৌড়ে গেল, তাকে চিঠিটা এবার দিতেই হবে। কিন্তু হি ফাউন্ড দ্য রুম লকড, কিন্তু সেখানে গিয়ে সে দেখলো রুমটা তালা বন্ধ। দ্য পিয়ন টোল্ড হিম, পিয়ন বলতে যে গ্রুপ ডি কর্মচারী থাকে, সেই পিয়ন তাকে জানালো দ্য হেডমাস্টার হ্যাড গান অন এ উইক স্লিপ, যে হেডমাস্টার নেই, 1 সপ্তাহের ছুটিতে গেছেন। মনে রাখবে কতদিনের ছুটিতে গেছেন না, হেডমাস্টার হ্যাড গান অন এ উইক স্লিপ, 1 সপ্তাহের ছুটিতে গেছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন দৌড়ে চলে গেল সেই জায়গা থেকে। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম, যাই হোক সেই জায়গা ছেড়ে অর্থাৎ হেডমাস্টারের রুমের সামনে থেকে দৌড়ে ঘর চলে গেল। কেন? সে কিছুটা খুশি হয়েছে, অন্তত আরও 1 সপ্তাহ সময় তো পাওয়া গেছে যাতে করে স্যামুয়েল রুড আচরণ করে, তাকে বকাঝোকা করে, যাতে করে চিঠিটা যুক্তিযুক্ত প্রমাণিত হয়, তাই তো? তার সেই আশা নিয়ে সে কিছুটা খুশি হয়ে এক দৌড়ে ঘর চলে গেছে। আর যখনই অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, যখনই সে চিঠিটা নিয়ে রুমে ঢুকেছিল, ফাদার সেড, তার বাবা তাকে বলেছিল, আই নিউ ইউ উড নট ডেলিভার ইট, আমি জানতাম তুমি চিঠিটা ডেলিভার করবে না। অর্থাৎ হাতে চিঠিটা রয়েছে সেটা দেখে তার বাবা কি বলছে, আই নিউ ইউ উড নট ডেলিভার ইট, আমি জানতাম তুমি ডেলিভার করবে না। তার মানে তার বাবা কি মনে করছে? তার বাবা মনে করছে যে স্বামী হ্যাড নট ডেলিভার্ড দ্য লেটার ইন্টেনশনালি, তাই তো? এটাই ভাবছে যে স্বামী ইচ্ছে করে চিঠিটা ডেলিভার করেনি হেডমাস্টারকে। তখন স্বামী বোঝানোর চেষ্টা করছে, বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড। কিছুটা বিস্মিত হয়ে স্বামী বলছে, কিন্তু হেডমাস্টার তো নেই, হেডমাস্টার ছুটিতে আছে, কি করে দেবো আমি? কিন্তু বাবা বিশ্বাস করেনি। বাবা তাহলে অ্যাজিউম করেছিল কি, যে স্বামী ইন্টেনশনালি চিঠিটা দেয়নি। ওকে, অ্যাজিউম মানে গেস করা, অনুমান করা। বেশ, বরং বাবা কি করলো দেখো, হ্যাঁ, বিশ্বাস তো করলোই না। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী। স্ন্যাচ অ্যাওয়ে মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া। বাবা চিঠিটা ছিনিয়ে নিয়েছিল স্বামীর কাছ থেকে। অ্যান্ড টোর ইট আপ, টিয়ার আপ, TEAR, টিয়ার আপ মানে হচ্ছে ছিঁড়ে ফেলা, তার পাস্ট টেন্স টোর ইট আপ, অর্থাৎ এটাকে ছিঁড়ে ফেলেছিল। টিয়ার আপ একটা ফেজাল ভাব, মনে রাখবে। তাহলে এটাকে ছিঁড়ে ফেলেছিল, তার স্বামী কাছ থেকে চিঠিটা ছিনিয়ে নিয়ে এটাকে ছিঁড়ে ফেলেছিল। এবং সাথে বলেছিল, ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল কলস ইউ এগেন, আর কখনো আসবে না আমার কাছে যদি স্যামুয়েল তোমায় কখনো বকাঝোকা করে। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড, তোমার ওই স্যামুয়েলের মতো টিচারই দরকার, অর্থাৎ তুমি স্যামুয়েলেই তোমার আসল প্রাপ্য, তুমি স্যামুয়েলেরই আসল প্রাপ্য, স্যামুয়েলেই তোমার আসল প্রাপ্য, অর্থাৎ স্যামুয়েলের মতো টিচারই তোমার দরকার যে তোমাকে বকাঝোকা করবে। এটা তার বাবা বলেছিল। তাহলে দেখো পুরো গল্প জুড়ে আমরা কি দেখতে পেলাম না, স্বামীর একটা ভীতি ছিল স্যামুয়েল সম্পর্কে, এবং একটা অনীহা ছিল স্কুলে যাওয়া সম্পর্কে একটা অনীহা ছিল। তার বাবা এই যে চিঠিটা তাকে লিখে দিয়েছিল, এটার মধ্য থেকে তার দুখানা সাহায্য হলো। 1 নাম্বার, স্কুল যাওয়ার যে অনীহা সেটা কেটে গেল। 2 নাম্বার, টিচার সম্পর্কে যে ভীতিটা ছিল সেটা কেটে গেল। বরং তার সাথে আরেকটা লাভ হলো কি, দুটো ভীতি তো কাটতে সাহায্য করেছে, তার পাশাপাশি লাভ হয়েছে যেটা, যে স্যামুয়েল টিচার কেমন সেই টিচার সম্পর্কে প্রকৃত রিয়েলাইজেশনটা গড়ে তুলতে সাহায্য করেছিল তার বাবা, এবং তার বাবা সেটা অজান্তেই করেছিল। তাই তার বাবা যখন বলছে শেষে যে আর কখনো এসো না যদি তোমার স্যামুয়েল কখনো তোমাকে বকাঝোকা করে, তোমার ওই স্যামুয়েলের মতো টিচারই দরকার, তখন স্বামী খুব একটা বেশি কিছু মনে হয়নি তার, কারণ তার মনে হয়েছিল যে স্যামুয়েল মোটেই খারাপ মানুষ নয়, সেটা সে অলরেডি রিয়েলাইজ করেছে, তাই তো? তাহলে এভাবে দেখো তার বাবা তার অজান্তেই, নিজের অজান্তেই কিন্তু স্বামীকে সাহায্য করেছিল এই সব ব্যাপারে। ওকে, তাহলে তাই গল্পের নামকরণটাও সার্থক। ওকে, বেশ, আমরা নেক্সট ভিডিওতে চলে আসবো তোমাদের জন্য এই এক্সারসাইজের যে কোশ্চেন আনসার, রাইটিং স্কিল সহ এবং এক্সট্রা কোশ্চেন। দেখো এখান থেকে যদিও প্রোজ থেকে তোমাদের এসএকিউ টাইপ কোশ্চেন পড়ে না, তোমাদের মূলত প্রোজ থেকে ড্যাশ পূরণ দেয়, সেন্টেন্স কমপ্লিশন, এবং যেটা দেয় সেটা হচ্ছে ট্রু ফলস সাপোর্টিং স্টেটমেন্ট, কিংবা
রিজন কজ এফেক্ট আর কি, রিজন এবং স্টেটমেন্ট যেটা, ওকে, এই ধরনের কোশ্চেন দেয়। কিন্তু আমরা এখানে এক্সট্রা কোশ্চেন ওই এসএকিউ টাইপ করেই আলোচনা করব বা সেগুলোই লিখবো, কারণ হচ্ছে ওই এসএকিউগুলো করলে পরেই আমরা আসলে সেন্টেন্স কমপ্লিশন এবং ট্রু ফলস বলো বা কজ এফেক্ট বলো সেগুলো খুব ভালোভাবে খুব সহজেই করতে পারবো। ওকে, সুতরাং আমরা যেগুলো আলোচনা করব বা যেগুলো আমরা এখানে আমি তোমাদের জন্য এরকম স্ক্রিন শেয়ার করে স্লাইডের মাধ্যমে প্রেজেন্ট করব, সেখানে আমরা কিন্তু এসএকিউ টাইপ করেই সেটা প্রেজেন্ট করব, যাতে করে তোমাদের পুরো ব্যাপারটা বুঝতে সুবিধা হয় এবং সেখান থেকে তোমরা এগুলো করতে পারবে। ঠিক আছে, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং এটা তোমাদের কাজের হবে, তোমাদের উপকারে লাগবে। যদি উপকারে লাগে তাহলে এটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে নোটিফিকেশন পাওয়ার জন্য যে বেল আইকনটা আছে ওটাতে হিট করবে, বন্ধু বান্ধবদের সাথে এই চ্যানেলটা শেয়ার করবে, তাদেরকেও বলবে যে ফ্রিতে এভাবে এখান থেকে আমরা টেক্সটগুলো খুব সহজেই শিখে নিতে পারবো। এটার একটা সুবিধাও বড় রয়েছে যে তোমরা যখন স্কুলে বা বিভিন্ন টিউশন ব্যাচে যখন তোমাদেরকে পড়ানো হয় সেখানে তোমাদের রেকর্ডিং করার সুযোগ থাকে না, তাহলে পরীক্ষার আগে যখন এগুলোকে একবার মনে হয় ঝালাই করে নিই তখন তোমরা সেটা করে উঠতে পারো না, তাই তো? তাহলে তোমরা পরীক্ষার আগেও এই ভিডিওগুলোকে দেখে নিতে পারো একবার, প্রথমবার যখন পড়ছো তখন দেখে নিলে, আবার পরবর্তীতে যখন তুমি পরীক্ষার আগে আগে মনে হবে যে অনেকদিন পড়া হয়নি একটু দেখে নিই, ভিডিও চালিয়ে দেখে নিলে এখানে চ্যানেলের মধ্যে গিয়ে। ওকে, তাহলে এটা একটা মাল্টিফোল্ড বেনিফিট থাকবে আশা করছি, এবং এটা চলতে থাকবে আমাদের। আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার, রাইটিং, গ্রামার সমস্ত কিছুই এগুলো আপলোড করব। ওকে, আজকে এতটাই, ধন্যবাদ।